প্রিয় দর্শক, সেই সাথে বিজয়া দশমীর শুভেচ্ছাও জানাচ্ছি। একবারে দেখতে দেখতে আমরা দুর্গাপূজার শেষ দিকে চলে এসেছি। আজকে মা দুর্গা ছেড়ে চলে যাবেন আমাদেরকে, এবং যখন একটা উৎসবের কথা আসে, উৎসবের মধ্যে তো সিনেমা, গান সব কিছুই, আমাদের সংস্কৃতির সকল অংশ আমাদেরকে জুড়ে থাকে। আমরা যখন পর্দায় একটি অভিনয় দেখি বা যখন একটি মঞ্চ নাটক দেখি, একটি নাটক দেখি, চলচ্চিত্র দেখি, তখন যে অভিনয় করছে অভিনেত্রী বা অভিনেতা, তাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু সে তো শুধু একা নয়, এটি একটি দলীয় কাজ। এর পেছনে অনেকে কাজ করে থাকেন, নির্মাণে থাকেন, ক্যামেরায় থাকেন, গল্প লেখায়। অনেক অনেক মানুষ মিলে একটি কাজকে দাঁড় করায় আমাদের জন্য, এবং সেটিকে আমরা পর্দায় দেখতে পাই এবং উপভোগ করি, অনুভব করি। আজকে আমাদের সাথে আছেন একজন অভিনয় শিল্পী, আছেন একজন নির্মাণ শিল্পী। আমরা আজ কী করব? আমরা চেষ্টা করব তাদের শিল্প জগতে ডুব দেওয়ার জন্য অল্প কিছুক্ষণের জন্য, এবং সেই তাদের শিল্প জগতের সংগ্রাম, তাদের উঠে আসা, তাদের গল্প, তাদের কাজ সব কিছু উপভোগ করার চেষ্টা করব, সাথে অনুভব করারও চেষ্টা করব। পরিচয় করাবো আজকের অতিথিদের সাথে। শুরুতেই আমার একদম ডান পাশে আছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। শুভ বিজয়। আছেন যে অভিনয় শিল্পীর কথা বলছিলাম, তমালিকা কর্মকার। শুভ বিজয়, এবং সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। কেমন লাগছে? পুজোটা কেমন কাটলো শুরুতেই শুনবো। পুজোটা তো এবার একটা মানে বিশাল রকমের একটা বিস্ময়কর ব্যাপার হয়ে গেল। কারণ কয়েকদিন আগে কলিং বেল বাজলো, দরজা খুলে দেখি ও মানে আমরা কেউই জানি না, আমার মা বাবা জানে না, কেউ জানে না, হঠাৎ করে এসে সারপ্রাইজ দেয়া, এটা একটা আমাদের জন্য বিশাল একটা মুগ্ধ করা ব্যাপার। কারণ আমাদের মা বাবা দুজনেই অসুস্থ, এবং বেসিক্যালি ও আসলে বাবার সাথে ফোনে কথা বলার পরেই আসলে ডিসিশনটা নিয়েছে। কারণ আমার বাবা হঠাৎ করে বললেন যে আমার খুব ইচ্ছা তোকে নিয়ে আমি গাড়িতে ঘুরবো, খুব ভালো লাগতো, এতটুকুই। তো তারপরে সে টিকিট কেটে চলে এসছে মা বাবাকে সারপ্রাইজ দিতে। আমরা সবাই সারপ্রাইজড হয়েছি, এবং পুজোটা অবশ্যই ভালো কেটেছে। আমরা অষ্টমীর দিন আমরা সবাই মিলে, যেহেতু মা বাবা তো এখন চলাফেরা করতে পারে না, চোখে দেখেন না, কানে শোনেন না, মানে ধরে হাঁটতে হয় এরকম। তো ও, আমি, আমার ছেলে মেয়েরা, মানে পুরা পরিবারের সবাই মিলে আমরা বনানীতে গেলাম। আমরা একটু দুপুরে মজা করলাম, বিকালে আমরা কফি খেলাম। এই যে আজকে যে শাড়ি পরে আছে, আমি মাত্র এই শাড়িটার কথা বললাম যে দুজন দিয়েছে, এবং এটাও কিন্তু সারপ্রাইজ যে আজকে আমরা দুজন একসাথে পরেছি। এটা সে আমেরিকা থেকে বুকিং দিয়েছে, বাট আমরা তা জানতাম না। হ্যাঁ, সেটাই। একটু তমালিকাদের কাছেও শুনবো, এই যে খুব সুন্দর একই সাজে দুজন বসে আছেন, এবং শুনছিলাম যে সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা কি ভেবে আসলে পূজার মধ্যে হঠাৎ করে চলে আসা। এবং আমি আসলে ফোনে কথা বলছিলাম আমার বাবা মায়ের সাথে, ভিডিও কলে, যেটা হয় আর কি। তো পুজোর জন্য গিফট পাঠাবো, সেটাও নির্ধারিত, সব অকেশনে আমি সবসময় পাঠাই। সো তখন আমার বাবাকে বললাম তোমার কি ইচ্ছে করছে? তো বললো যে তুই যদি আসতি তাহলে আমি গাড়ি নিয়ে তোকে নিয়ে ঘুরতাম, পূজা দেখতাম। সো আমি আসলে একটা ইমোশনাল টাইপের মেয়ে, তো ওই একটু কথাটা আমার একদম লেগেছে, এবং আমার হাজব্যান্ড আমাকে রাইট ওয়েতে বলেছে যে ঠিক আছে তুমি চলে যাও। সো আমি ইন এ সেন্স 2 দিন, জাস্ট 2 days নোটিস, আই জাস্ট কেম। ওখান থেকেই আমি রঙের বিপ্লব দা, ওনাকে আমি ফোন করি যে আমার একই রকমের, আমার মা, 2 বোন, তারপরে ওর বাচ্চারা, ওর মেয়ের হাজব্যান্ড, নাফি, পুচু, সবার, অরুণদা, সবার জন্য আমি ওখান থেকে অর্ডার দিয়েছি, দিয়ে এবং আমি এমনভাবে এটা ডেলিভারি দিতে বলেছি, সেদিন আসলে আমি দেশে, সেটা আসলে বিপ্লব ভাইও জানতেন না, মানে কেউই জানতেন না আসলে। শুধুমাত্র আমার দলের একটা ছেলে আছে সুমন, ওর ওয়াইফ মোনা নামে একটা মেয়ে আছে, ওকে আমি অনেক ভালোবাসি, ওর মাধ্যমে আমি আমার বাবা মার কাছে কোনো কিছু পাঠালে আমি ওদেরকে পৌঁছে দেয়ও। সো ওকে শুধু বলেছি যে তুমি জাস্ট গাড়িটা পাঠিও। চমৎকার একটা ব্যাপার, এবং পরিবারের সাথে যখন পুজোটা কাটানো যায় তখন পুজোর আনন্দ আরো বেড়ে যায়। না, এটা কিন্তু হয়নি আমার, ও তো খুব ভদ্র দেখে সুন্দর করে একটা কথা বলে দিল। পুজো দেখার সময় আমি যে আনন্দটা নিয়ে এসেছিলাম, যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, কারণ আমি 9 বছর ফ্যামিলির সাথে পূজা দেখি না, এবং আমার ধারণা ছিল বাংলাদেশের এই ওয়েদারে এখন ওরকম তীব্র গরম নেই। সো আমি খুব প্রিপারেশন নিয়ে এসেছিলাম, 5 দিনে 5টা শাড়ি পরবো, মজা করব সুন্দর করে, সেরকম করে। কিন্তু টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, ওই একদিনই গিয়েছি, আমার কোনো দিনই যাওয়ানি। গরমটা আমি নিতেই পারিনি, অস্বাভাবিক, অ্যাবনর্মাল গরম,
এবং পূজা দেখার যে ইচ্ছাটা আমার ছিল, যেভাবে আমি চেয়েছিলাম, ওটা আসলে দেখা হয়নি। হ্যাঁ, একদিনই আমরা ফ্যামিলি সহ গিয়েছিলাম, দ্যাট ওয়াজ গ্রেট, কিন্তু আমার মনের মতো হয়নি না। কিন্তু বাবা মায়ের সাথে তো পুজোটা কাটানো হয়েছে, এবং এখন একটা কথাই বলতে চাই, আসলে আসছে বছর আবার হবে। একটু চয়নিকাদির কাছে ছোটবেলার পুজোর কথা শুনতে চাই। দুই বোনকে যেহেতু একসাথে পেয়েছি, ছোটবেলায় পুজোটা কেমন কাটতো? ছোটবেলার পুজোটা আসলে একদমই অন্যরকম। যেহেতু আমি 90 দশকের, আমি খুবই প্রাউড ফিল করি যে আমি সব কিছু দেখেছি। আমি 80 দশক দেখেছি, 90 দশক দেখেছি, এখন দেখছি। ছোটবেলার পুজোটাকে আমাদের আমার মা কখনো আমাদেরকে ড্রেস কিনে দিতেন না দোকান থেকে, মানে কাপড় কিনে আমরা দুই বোন একরকম পরতাম। উনি বানাতেন, উনি সেলাই করতেন, খুব ভালো সেলাই। তো মামুনিটা বানিয়ে দিতেন, হয়তো আমার 3টা ড্রেস, ওর 3টা ড্রেস, এরকম। তো চুজ করতে ও একটু বেশি ছিল। না একটু না, এটা ও ভদ্রতা করে বলছে, ওকে কম দিতে হবে, আমাকে বেশি দিতে হবে। আমাকে ভালোটা দিতে হবে, ওকে তো একটু বেশি দিতেই হবে। আমাকে বেশি জুতা দিতে হবে, ও কম। মানে আমাকে বেশি, সবকিছুতে আমাকে বেশি দিতে হবে। আচ্ছা, যাই হোক, সেটা হলো আমরা এই ব্যাপারটাকে ছোটবেলায় চয়নিকাদি কেমন ভাবে নিতেন? এখন না হয় বড় হয়ে না, ছোটবেলায় এভাবেই নিতাম। এখন যেভাবে বলছে এভাবেই নিতাম, কারণ ও খুব মায়াময়, মানে ও কিন্তু খুব আদর নিতে পারে। মানে এই যে আহ্লাদ করে না বললো জিনিসটা, যে আমাকে বেশি দিতে হবে, তো এটাও তো একটা মানে যোগ্যতা, যেটা তো সবাই ভাবে বলতে পারে না, আদরটা নিতে পারে না এই জিনিসটা। আর আমাদের তখন পুরনো ঢাকায় তো আমরা দল ভেদে পুজো দেখতে যেতাম, ঢাকের অনেক আওয়াজ পেতাম, এটা অনেক মিস করি, ঢাকের আওয়াজ। এবং যখন বিজয়া দশমী, যে আজকের দিনে যখন বিজয়া দশমী হতো, সবাইকে প্রণাম করে, এটা এখনও আছে কালচারটা। তবে বাসার সামনে থেকে ট্রাকে করে যে নিয়ে যেত, ওইখানে ঢাক বাজতে বাজতে যেত এবং আরতি হতো, এগুলো কিন্তু এখন আমি দেখতে পাই না। কিন্তু এখন হচ্ছে, হয়তো চোখের উপরে হচ্ছে না, গিয়ে দেখতে হবে। আর একটা জিনিস হতো, আমাদের বাসায় অনেক মানুষ, আমার মা যেহেতু স্কুল টিচার ছিলেন সেন্ট ফ্রান্সিস স্কুলে, অনেক লোক আসতো আমাদের বাসায় 250 থেকে 300 মানুষ আসতো, এবং সবগুলো লুচি কে ভাজতো জানেন? এখন হয়তো দর্শক ভাববে আমি, কিন্তু আমি না, সব ও লুচি বেলতো, আমার মা ভাজতো, আমি কিন্তু এগুলো কিচ্ছু পারতাম না, সব কিন্তু ওরাই করতো, এরকম। আর এটা খুব আমার মায়ের এই ইচার মাথা যেটা, এটা আমি মনে করি আমাদের পরিবারের একটা রিচুয়াল। সো ওইটা আমি এখনও মেনটেন করি, ওটা আমি এখনও করি। আর খাওয়া দাওয়া হতো, ঘুরতে যেতাম দল বেঁধে। আর এখনের পূজাটা হলো গিয়ে, যেমন ধরুন এখন তো বনানীতে পূজা হচ্ছে, বিভিন্ন জায়গায় পূজা হচ্ছে, এখন আমরা আপগ্রেড হচ্ছি, কিন্তু ওই যে মানে জামা কাপড়ের গন্ধ বের করে করে দেখা, এই চার্মটা মনে হয় এখন নেই, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদমই না। আমি একদমই মিস করি, আমি আরতি নেচেছি, আমি একদমই মিস করি পুজোয় কি কিনবো। এখন হচ্ছে কি সবকিছু কেমন জানি রোবোটিক, কিনতে হবে, কেনা, পড়তে হবে, পড়া, বা পুজোটাও দেখতে হবে, দুর্গা মাকে দেখতে হবে এত রেস্ট্রিকশনের ভিতরে, ওটা ছিল না। আমি খুব পুরনো ঢাকার পুজো মিস করি, কোনো রেস্ট্রিকশন নাই, কিছু নাই, সবাই দেখবে, কোনো ভিআইপি নাই, কিছু নাই, সবাই সমান। ওটা কি যেন একটা ওই আরতির গন্ধ, ঢাক ঢোল, ওগুলি নেই আসলে। পুজোটা তো আসলে সার্বজনীন, সেটা আসলে সকলের হয়ে থাকলে যেমন আনন্দের হতো, এখন এত কিছুর মধ্যে আস্তে আস্তে একটু আনন্দটা কমে যাচ্ছে। এই যে এখন কিছু জিনিস অ্যাড হয়েছে, এটা আবার ভালো, এই সময় বলি, যেমন এখন যেমন রাস্তাঘাট অনেক লাইটিং থাকে, এটা আমাদের আগে ছিল না, মানে নতুন ঢাকায় আর কি, যেখানে এখন তো আমরা একটু বাইরে থাকি। যেমন ধরুন গেটগুলা খুব সুন্দর, মনে হয় কি একদম বাইরের দেশের যেমন হয় সেরকম একটা বড় আকারে হচ্ছে, এবং সন্ধ্যায় যে আমাদের শিল্পীরাই গান গাচ্ছে, এটা আমার অনেক ভালো লাগে, নাচ করছে, গান গাচ্ছে, একটা প্রোগ্রাম হচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। যে সব ধরনের মানুষ আসছে, মানে ধরেন আপনি যে জায়গাতেই যান, কলাবাগানেই যান, গুলশানেই যান, বনানীই যান, আমি এই জায়গাটা বলছি, পুরনো ঢাকার পুজোতে ছিল, এখনও আছে, বাট এইগুলাতে যে মানুষ এখনও যাচ্ছে, অনেক ভিড় হচ্ছে, এবং সন্ধ্যার থেকে যে গান হয়, বিভিন্ন শিল্পীরা গান গায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এবং সংস্কৃতিটা কিন্তু আসলে এমনই, অনেক কিছু বাদ পড়ে যায়, আবার অনেক কিছু নতুন করে যুক্ত হয়, এবং এটার সাথেই আমাদের আসলে খাপ খাইয়ে নেওয়াটা। হ্যাঁ, চ্যানেল আইয়ের জন্মদিন গেল গতকাল, আমরা খুব আনন্দের সাথে চ্যানেল আই 26 বছর পার করে 27 বছরে পা রেখেছে। চ্যানেল আইয়ের সাথে আপনারা দুজনই অনেক কাজ করেছেন, চ্যানেল আই নিয়ে একটু আপনাদের মুখ থেকে শুনতে চাই। চ্যানেল আই আসলে আমি শুধু যদি বলি আমার পরিবার, তাহলে ভুল বলা হবে। আমি মনে করি আমাদের সংস্কৃতি অঙ্গনে যত মানুষ আছে, তাদের সবার পরিবার হচ্ছে চ্যানেল আই। এবং এখানে যারা আছেন, যার কথা আমি আজকে রেসপেক্ট করে বলতে চাচ্ছি, ফরিদুর রেজা সাগর, মানে সাগর মামা, এবং কর্ণরেজা মা,
তাদেরকে খুব মিস করি, যেমন এই যে গত বছর এই বছর খুব মিস করি, কিন্তু তারপরেও তারা কিন্তু আছেন। এবং চ্যানেলের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, আমি বলবো শুধু আমার ব্যক্তি না, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু কৃতজ্ঞতা আছে। কেউ হয়তো বলে, কেউ হয়তো বলে না, কিন্তু সবার ভালোবাসা আছে এই চ্যানেলের প্রতি। এবং আমি বলবো চ্যানেলে শুধু 27 বছরে পড়লো বা 27 বছর তা না, আমার মনে হয় এটা যুগ যুগ ধরে চলতেই থাকবে। এখানে মানুষ আসবে, ভালোবেসে আসবে, না বললেও আসবে যে আমরা কিছু করছি না, তারপরেও মানুষ আসবে। মানে মানুষ চ্যানেল আইকে ভালোবাসে, সেই জায়গা থেকে অবশ্যই শুভ জন্মদিন। এবং এখানে নেপথ্যে যারা আছে তার সেই মানুষগুলো প্রচণ্ড আন্তরিক, এই জন্যই আসলে আমাদের এখনও আশা। এবং আমি ব্যক্তিগতভাবে চ্যানেলের কাছে অবশ্যই অনেক কৃতজ্ঞ। এবং আপনি তো চ্যানেল আই পরিবারের একজন সদস্য, এখন আপনার ছেলেও যুক্ত হয়েছে, তিনিও কাজ করছেন আমাদের সাথে, এই ব্যাপারটি আপনি কিভাবে অনুভব করেন? আমি এই জন্যই বলতে চাচ্ছি যে যদি ব্যক্তিগত কথা বলি তাহলে আসলে অনেক কথাই বলতে হয়। অনন্য প্রতীক চৌধুরী ও আসলে 4 বছর ধরে আমাদের সাথে কাজ করছে, 5 বছর ধরে। তো ও যে নিজে নিজে একটা ওয়েব ফিল্ম বানিয়েছে, সেটা রঙ্গন মিউজিক ওকে শেল্টার দিয়েছে, যে শাহিন আপু আর জামাল ভাইরা। কিন্তু এটা কোথায় যাবে? সে যে বুদ্ধি করে চ্যানেল আই স্ক্রিনে নিয়ে গেল এবং সেটা জমা দিল, এটা মানে ওরা পছন্দ করলো। এবং ওর মতো একটা ছেলেকে তো কেউ চেনে না, অনন্য প্রতীক চৌধুরী কি বানায় এটা তো আমরা কেউ জানি না। কিন্তু চ্যানেল আই স্ক্রিন ওরা যে প্ল্যাটফর্মটা দিল এবং মানুষ যে দেখলো, আজকে যে তাকে প্রশংসিত করলো, এবং আমিও কিন্তু বসে থেকে প্রথম দেখলাম, এটি কিন্তু ওর জন্য অনেক বড় একটা ব্যাপার। যে প্ল্যাটফর্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কারণে যে যোগ্য মানুষ অনেকেই থাকে, কিন্তু প্ল্যাটফর্ম না থাকলে তো সে তার যোগ্যতাটা দেখাতে পারবে না। সেই জায়গা থেকে আমি বলবো চ্যানেল আইয়ের এবং চ্যানেল আই স্ক্রিনের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, যে আমার ছেলে সিএ পড়ে ডিরেক্টর হতে চায় এবং সেই প্ল্যাটফর্মটা এখান থেকে পেয়েছে, এখান থেকে দেয়া হয়েছে। সো এটার প্রতি আমি অনেক গ্রেটফুল এবং অনেক কৃতজ্ঞ। এটা আমার কোনো ভাষা দিয়ে হয় না, জীবনের ঋণ শোধ করা যায় না, এই ঋণটা আসলে অপরিশোধ্য। একটু তমালিকাদের কাছেও শুনতে চাই, এই যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কাজ করছে নিজে নিজে, এসে চ্যানেল আইয়ের সাথে যুক্ত হয়েছে এবং আপনারা তো সব সময় আমাদের সাথে ছিলেন, এই ব্যাপারটা আপনাকে কেমনভাবে আন্দোলিত করছে? শুভ জন্মদিন চ্যানেল আই। চ্যানেলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং চ্যানেলের যারা দর্শক আছেন তাদেরকে অনেক ভালোবাসা। আমি চ্যানেলের সাথে কাজ খুব একটা করিনি, এটা আপনার খুব আমার মনে হয় ভুল ইনফরমেশন। তবে হ্যাঁ, যে বেশি কাজ করিনি, কিন্তু যে দুটি কাজ আমি করেছি ওই দুটি কাজই আমি প্রশংসিত হয়েছি। সেজন্য আসলে ওই যে বললো সাগর মামা আমাদেরকে চেনেন আমরা যখন এতটুকু ছোট, সেই নতুন কুড়ি থেকে। এবং দিদার কাছে, রাবিয়া দিদার কাছে যেতাম প্রথমে হচ্ছে আঁকা শিখতে, আমি স্পেশালি আঁকতাম ওনার সামনে বসে বসে। ওনার তো আসলে অনেক গুণ ছিল রাবিয়া দিদার। তো আমার 2টা ফিল্ম করা হয়েছে চ্যানেল আইতে, একটা হচ্ছে আপনার কীর্তনখোলা, একটা হচ্ছে আপনার হুমায়ুন ভাইয়ের ঘেটুপুত্র কমলা। সো এই 2টা আসলে, আর তারকা কথনে আমার জন্মদিনের প্রতিবার তারকা কথন আমাকে উইশ করেছে, রোমা স্পেশালি, লাভ ইউ রোমা। সো এই 2টা আমাকে, আমার জীবনটাকে, আমি তো অ্যাওয়ার্ড পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আপনার কীর্তনখোলাতে। আর ঘেটুপুত্র কমলা হচ্ছে একটা মাইলফলক ছবি। আমি এই কারণেই বলবো, তখন হুমায়ুন ভাইয়ের অসুস্থতা, তখন সাগর মামা ছবিটাকে, সাগর মামা যেটা করেন সবার উপকার করেন, তখন টেক ওভার করে নেওয়া ছবিটাকে। এবং তখন আমরা সিনে কমপ্লেক্সে, কিন্তু তখনকার আমলে সিনে কমপ্লেক্সে আমরা প্রিমিয়ার করেছেন সাগর মামা এই ছবিটার। হুমায়ুন ভাই খুব অসুস্থ হয়েছে। তো চ্যানেলের সাথে, হ্যাঁ চ্যানেলে তো আমার অনেক নাটক তো গেছেই অবশ্যই। এবং পরিবারের কারণেই বলবো, আমি যদি চ্যানেলকে আমি পরিবার বলি, সেটা আমি বলবো কারণ আমি সাগর মামা, মামি, রাবিয়া দিদাকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি এবং আমি কানেক্টেড। আমি এখনও যে আমেরিকাতে থাকি, আমার সাথে তাদের কথা হয় এবং আসার সময় কথা হচ্ছিল মামির সাথে। এই তো পরিবারের সম্পর্ক কিন্তু আসলে তাই, যেখানেই থাকি না কেন, না থেকেও পাশে থাকা। মঞ্চ অভিনয় নিয়ে একটু শুনবো। এই যে শুরু থেকে 3.5 বছর বয়সে আপনি অভিনয় শুরু করেছেন, ছোটবেলার অভিনয়ের কোনো কথা কি মনে পড়ে? বা এই যে মঞ্চ থেকে আস্তে আস্তে টেলিভিশনের পর্দায় আসা, নাটকে দেখা, চলচ্চিত্রে দেখা, পুরো জার্নিটা একটু রিকল করতে চাই। এটা খুব টাফ হয়ে যাবে, সময় হবে না। আমি ছোটবেলা থেকে অভিনয় শুরু করে, আমি 3.5 বছরে আবুল তাবুল নামে একটা অনুষ্ঠান হয়েছিল, ওটা ছিল আলী ইমাম কাকুর। তো ওটাতে আসলে কবিতা আবৃত্তির মাধ্যমে তোতলা তোতলা করে বোধহয় আমি আবৃত্তি করেছিলাম। ওটার অ্যাঙ্করিং করেছিল আবার সাইদুল আনাম টুটুল মামা। সো ওইটার মাধ্যমে আমার টিভিতে আসা। তারপরে আসলে নতুন কুড়ি আমি মঞ্চে থেকে আস্তে আস্তে টিভিতে এসেছি। এটা একদম সত্যি কথা না, আমি টিভিতে পরিপূর্ণভাবে তমালিকা কর্মকার হয়ে তারপর 92-তে আমি মঞ্চে জয়েন করি।
এই এই তো ছোটবেলা থেকে এটা করতে করতে নাচ গান কবিতা আঁকা, একটা সময় আমাকে অ্যাট্রাক্ট করলো হচ্ছে অভিনয়। আমি একদম মনে হলো যে না আমি অভিনয় করব। আমার মাকে বললাম আমি থিয়েটার করবো, কারণ আমার মাও আরণ্যক নাট্যদল করতেন। মামুনি বললো থিয়েটার সব করবে, সব তো করিয়েছি, থিয়েটারটা তুমি পরে করো, বিয়ের পরে। তো বিয়ের পরে তো আমি করবো না, তখন তখনই আমি থিয়েটারে জয়েন করলাম। করার পরে এই তো আমি 30 ইয়ার্স করেছি আরণ্যক নাট্যদল। এবং আরণ্যক নাট্যদলের এমন কোনো নাটক নেই ছ্যাঁচড়ার মতো আমি সব প্রোডাকশনে গিয়ে বসে থাকতাম করার জন্য। আর ফিল্মের জার্নিটা হচ্ছে আমার কাছে, আমার প্রথম ফিল্ম ছিল আপনার শেখ নিয়ামত আলীর, ছবিটার নাম ভুলে গেলাম কেন, শেখ নিয়ামত আলী, এত ভালো ছবি। চম্পাপা ছিলেন, আমি ছিলাম, এবং একটা ফিল্মের তখন আমি একদমই 24 ইয়ার্স ওল্ড আমার মনে আছে, এবং তখন আমাকে দেওয়া হয়েছিল একটা ক্যারেক্টার, আমার বাচ্চা এত বড়। সো আমি আসলে আমি কখনই মানে আমি আসলে অভিনয়টাই ভালোবাসি। মানে ফার্স্ট ফিল্মে অত ছোট বয়সে কেউ ফার্স্ট ফিল্ম 24 মানে 8-9 বছরের বাচ্চার মায়ের ক্যারেক্টার করবে না, বাট আই ডিড ইট। মানে আমার অলওয়েজ চ্যালেঞ্জিং ক্যারেক্টার, যেটা করতে কেউ চায় না, যেটা মানুষ করতে, ওইগুলি করতে আমার ভালো লাগে। একটু কঠিন সোজা ডায়ালগ আমাকে আকৃষ্ট করে না। মান্নান হীরার সংলাপ আমাকে খুব আকৃষ্ট করে, আমাকে মামুন আঙ্কেলের সংলাপ আকৃষ্ট করে, সহজ সরল সংলাপ আমাকে হয়তো আকৃষ্ট করে, কিন্তু অভিনয় করার ক্ষেত্রে আমি সবসময় কঠিন সাবজেক্ট যেটা খুব মিনিংফুল ওটা বেছে নিতেই পছন্দ করি। শিল্পের সব মাধ্যমকে আপনি এক্সপ্লোর করতে চান এবং নিজেকে দেখতে চান যে কেমন করছেন, এটিও কিন্তু চমৎকার ব্যাপার। আসলে শিল্পী মন তো এমনই হওয়া উচিত। চয়নিকাদের কাছে ছোটবেলায় একটা অভিনয় করেছিল সিনেমাতে, ছবিটার নাম ছিল, এটা আমি বললাম বলছি এই কারণে, কারণ ওর সহ অভিনয় শিল্পী অনেক বড় অন্য জীবন, শেখ নিয়ামত আলীর অন্য জীবন। সেটা হচ্ছে দেনা পাওনা একটা সিনেমা ছিল, ওর কো আর্টিস্ট ছিল রহমান আঙ্কেল, যিনি আমার একদমই মানে সবার তখন একটা স্বপ্নের একটা হিরো। তো ওইটা আমার খুব মনে পড়ে। সুচন্দা আন্টি ছিলেন, রহমান আঙ্কেল ছিলেন, ওর খুব সুন্দর একটা ক্যারেক্টার ছিল, ওটাতে সে অভিনয় করেছিল। ওই সিনেমাটা আমার খুব মনে পড়ে। ওই সিনেমাটা চয়নিকাদের মনে দাগ কেটে গেছে। হ্যাঁ, কারণ ও ক্লাস 4 এ পড়ে অথবা 5 এ পড়ে, তখন ওই সিনেমাটা করেছিল। কারণ আমি পানি খুব ভয় পাই। ওখানে একটা ছিল যে নৌকায় আমি তাদের বাচ্চা নিয়ে যাচ্ছে, আর আমি তো ওনারা তো নায়ক নায়িকা, আমি তো ওনাদেরকেই দেখছি এরকম করে করে। হ্যাঁ, সুচন্দা আন্টি কি সুন্দরী, উনি কি হ্যান্ডসাম। যেমন আফজাল হোসেন আমাদের, তা আমি তো ছোটবেলা থেকে চিনি আফজাল আঙ্কেল। যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিব এরকম সময় আসতো, তবে একদিন আমি আনন্দ বিচিত্রায় বসে আছি, অরুণদা ছিলেন, অরুণদাদের বন্ধু আফজাল হোসেন তো এসছেন। আফজাল আঙ্কেল তুমি না অনেক হ্যান্ডসাম, সো আমি তোমাকে আজকে থেকে আর আঙ্কেল বলবো না, আজকে থেকে আফজাল ভাই। সেই থেকে আমি এখন পর্যন্ত আফজাল ভাই ডাকি। সুন্দরের পূজারী। বাহ, শিল্পেরও পূজারী আমরা। এই যে পরিবারের একজন সদস্য অভিনয়ে কাজ করছেন, ছোটবেলা থেকে তো মানুষের ইচ্ছা থাকে যে এটা করব ওটা করব, আপনার কেন নির্মাণে আসা, কি চিন্তা থেকে? না, আমি তো ছোটবেলা থেকে অনেক কিছু করেছি ওর মতেই। ও সব কিছু করেছে। ও যে এত কথা বলে বাচাল, এটা আমি কোনোদিন ফাইন্ড আউট করতে পারি। ও তো কোনোদিন কথা বলতো না। ও কেমন আছো, ভালো আছো। ও পড়াশোনায় ডুবে থাকতো, ম্যাথমেটিক্সে খুব ভালো ছিল, ও এত কথা বলতো না। ও নতুন করে অ্যাটেন্ড করেছে, ফার্স্ট হয়েছে, কবিতা আবৃত্তি সবকিছু। আবল তাবল বলে আমরা 2 বোনই ছিলাম, আবল তাবল ওই প্রোগ্রামটা দিয়ে। তারপরে তো আমরা নতুন করি, আমরা ঘর জমের স্কুলে নাচতাম। না আমার মা ওকে নাচ শেখাতে নিয়ে গিয়েছিল, মানে আমাকে দিবে না, ও বড়, ওকে আগে দিবে। আমি তো দুষ্টু, আমি একদম মামনের পিছন থেকে স্যারকে এরকম করে বলছি, মানে এক্সপ্রেশন দিচ্ছি যে লুক অ্যাট মি, মানে অ্যাটেনশন দিচ্ছে, আমাকে দেখো, হ্যাঁ আমাকে দেখো। মানে আমার মা তো শুধু ওকে ভর্তি করাতে নিয়ে গিয়েছে, আর ও তো বলে ভালে, হ্যাঁ আমি তো ওকে ঠেলে আমি সামনে আসছি, মানে আমিও শিখবো আর কি, ভর্তি হয়ে গেলাম। আর আমি তো ছায়ানট থেকে ফার্স্ট আর সেকেন্ড হয়েছিলাম রবীন্দ্রসঙ্গীতে। আর শান্তিনিকেতনে তো গিয়েছিলাম, কিন্তু এটা আমার পড়া হয়নি আর কি, শেষ হয়নি। তারপরে তো বিয়ে হয়ে গেল। তো আমার ডিরেকশনের এটা আসলে হঠাৎ করেই আসা। যেহেতু আজকে আমি এটা বলতে চাই, এই কারণে সবসময় বলি, আমার প্রত্যেকটা ইন্টারভিউ, আমার পেপার ইন্টারভিউ বা এরকম ইন্টারভিউতেও বলেছি, আমাকে আসলে প্রথম যখন আমার বিয়ে হয়ে গেল তো সব তো স্টপ হয়ে গেল, গলাটা একটু বিট্রে করলো, গান বন্ধ হয়ে গেল। তো লেখালেখি করলাম, এই লেখালেখিটা তো অবশ্যই ইন্সপায়ার্ড হয়েছিলাম বিপাশা হায়তের কাছ থেকে। তো আমি যখন ডিরেকশন দিই তখন প্রথম আমাকে লাইট অ্যান্ড শ্যাডোর যে মুজিব, ও আমার স্ক্রিপ্টটা বলে আপনি ডিরেকশন দেন। তা আমি তো প্রথমে ওটা দিলাম শেষ বেলায়, কিন্তু ওইটা কিন্তু অন এয়ার হয়নি, ওটা তো রয়ে গেল।
তো হঠাৎ একদিন আমার বোন এসে আমাকে বলল, তারিখটা আমার মনে আছে, এটা হলো সেপ্টেম্বরের 4 তারিখ 2001। আমাকে বলে একটা স্ক্রিপ্ট দে তো। আমি বললাম কেন, কি? বলে হ্যাঁ এটা স্ক্রিপ্ট দে, মাসেই অন এয়ার, একদম এভাবে। তো তখন আমার একটা বুয়ার ঘটনাটাকে কেন্দ্র করে আমি একটা স্ক্রিপ্ট লিখলাম। আমি বলবো আবার কী বলে, আচ্ছা যাই হোক, আমার তো নির্দেশনা দেওয়ার ইচ্ছা, তোকে একটা স্ক্রিপ্টটা দিলাম, ওই স্ক্রিপ্টটা নিল, আমরা কাজটা করলাম। এবং ওই কাজটার নাম হলো এক জীবনে। ও অঞ্জন, অরুণাভ অঞ্জন, শাহেদ শরীফ খান এবং বুয়ার ক্যারেক্টারটা করলো তাজিম। এবং ওটা অ্যাডমিডিয়া থেকে 28শে অক্টোবর অন এয়ার হলো বিটিভিতে। তো আমি এই জন্য সব জায়গায় বলি যে ওইটা বেসিক্যালি আমার প্রোডাকশন, যে আমার আসলে যেটা প্রচার এক জীবনে, সেটা আমি সবসময় বলি একসাথে নামটা, যে তমালিকা ওর জন্য আসলে এটা হলো, যদি ওটা অ্যাডমিডিয়া থেকে গিয়েছে। তো সো সেই জায়গা থেকে আমি অবশ্যই লাইট অ্যান্ড শ্যাডোর মুজিব বা তমালিকা এবং জায়দান রাবি এদের কাছে আমি সবসময় গ্রেটফুল। ওই যে আমি বললাম প্ল্যাটফর্ম না পেলে তো আসলে কিছু সম্ভব না। এভাবে আসলে আমার এটা আমার একসময় মনেই হয়েছে, কারণ ও এত হাউস ওয়াইফ হয়ে গিয়েছিল, ওর মধ্যে একটা ট্যালেন্টেড, আমি থেকে কি করে ও, সো ওয়াই ডোন্ট ইউ ডু দ্যাট। তারপরে ওই যে যেটা হয় বিটিভিতে, তো তখন এই সোমবারের দেখার জন্য বসে থাকতে সবাই, প্যাকেজ 8:40, তখন তো একটাই ছিল বিটিভি। এখন যেমন মানুষ বলে না মিলিয়ন বিলিয়ন ভিউ, তো সো তখন আমাকে বলতে হবে যে একসাথে 10 কোটি মানুষ বসে থেকে বিটিভিতে এই নাটকটাই দেখতো, কারণ এটার কোনো অনলাইন নাই, কোনো পেপার নাই, কোনো রিপিট নেই। সো আমরা তো এই সময়টাই দেখতাম এটা। সো তারপরে যেটা হয়তো ওই রাব্বি ভাই হয়তো আমার কাজ পছন্দ করতেন, তো প্রতি মাসেই আমার একটা করে কাজ করা হয়েছে। তারপর তো এখনো কাজ করে যাচ্ছি। সেই থেকে 2020 সালে সিনেমায় আপনি অভিষেক ঘটালেন। সিনেমায় আসা কিভাবে এবং প্রথম সিনেমাটা আপনি কিভাবে অনুভব করেছেন? সিনেমাটা আসলে আমার 19 সালে আমি একটা টেলিফিল্ম করেছিলাম চাঁদের আলোয়, যেটা নাকি আমার হার্ড ড্রাইভ ক্র্যাশ করেছিল। সো যাই হোক, এটা আবার রিকভারির পরে যখন গেল, তখন সবাই, বিশেষ করে 2টা মানুষ, ইশরাত কাদের, মিমি ভাবি আর সুবর্ণাপু, আমাকে বললো তোমার এখন সিনেমা বানানোর সময় হয়েছে। মানে খুব সুন্দর করে স্ট্যাটাস দিল তারা। তো অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু সিনেমাটা এত সহজ না, আর আমি গল্প পাচ্ছিলাম না। তখন আমাকে গল্প শোনালো 19 সালের একদম ধরেন ফেব্রুয়ারি মাসের আগে প্রথম দিকে রুম্মান রশিদ খান। তো গল্পটা আমি একটা সোনারগাঁ হোটেলের লবিতে বসে শুনলাম এবং আমার ছেলেকে নিয়ে গেলাম। গল্পটা শোনার পর না আমার চোখ একটু জলে ভেসে গেল। তা আমি ভাবলাম আমি তো ভেবলি এমনিতে একটু কেঁদে ফেলি। তা আমার ছেলের দিকে তাকিয়ে দেখি কি ওর চোখের জল। তখন আমার মনে হলো যে এই জেনারেশন, সো এটা কাজ করবে। রুম্মান আমাকে বুদ্ধি দিল, আপনার সিনেমাটার নাম বিশ্বসুন্দরী, তো আপনি ভ্যালেন্টাইন ডেতে আপনি ডিক্লেয়ার করেন। তা আমি যখন ডিক্লারেশন দিলাম যে আমার প্রথম চলচ্চিত্র বিশ্বসুন্দরী, রুম্মান রশিদ খানের লেখা, তখন আমাকে মিডিয়াকমের যে অজয় কুমার কুণ্ডু, যিনি এখন সিসিও মনে হয়, অজয় কুমার কুণ্ডু স্যার আমাকে ফোন দিয়ে বললেন যে আমরা আসলে এটা আমরা করতে চাই, আমরা প্রডিউস করব। এইভাবেই শুরু হয়ে গেল বিশ্বসুন্দরী। এবং সেই শুরু থেকে আমরা আসলে একের পর এক পেয়েই যাচ্ছি আপনার কাছ থেকে অসম্ভব গুণী দুজন মানুষ। আপনারা দুজন বোনের এত মিষ্টি কেমিস্ট্রি দেখে আমার খুব ভালো লেগেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। চমৎকার এক আড্ডায় ছিলাম, শেষ করতে ইচ্ছে করছে না, তবুও সময়ের বাধাধরতা আছেই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। তারকাকথনের আড্ডায় আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং শুরুতেই বলছিলাম যে দুর্গাপূজার আর শেষ দিন, আপনাদের সকলের বিজয়া দশমী শুভ হোক, আনন্দে কাটুক এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল আইয়ের জন্মদিন আমরা পার করলাম, 26 বছর শেষে 27 বছরে আমরা পা রেখেছি এবং সবসময় আমরা আপনাদের পাশে আপনাদের পছন্দের আয়োজন নিয়ে থাকতে চাই। আপনারাও আমাদের আয়োজন উপভোগ করবেন সব সময়ের মতো, সেই প্রত্যাশা রাখছি। আবারও নতুন আলোচনায়, নতুন অনুপ্রেরণায় আপনাদের সাথে দেখা হবে আগামী আয়োজনে।